গ্রাম থেকে শহরে এসেছিলাম একটি চাকরির আশায়। অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারলাম এক জায়গায় চাকরির ইন্টারভিউ নিতেছে। পরে সেখানে গিয়ে ইন্টারভিউটা দিলাম। ইন্টারভিউটা অনেক ভালোই হয়েছিল। এখন শুধু স্যারের অপেক্ষায় যে স্যার কখন ইন্টারভিউ রেজাল্টটা দেবে। দেখুন মিজান সাহেব, আপনি ইন্টারভিউটা অনেক ভালো দিয়েছেন, তবে আমি এখনই কিছু বলতে পারতেছি না। অফিসের বড় বড় স্যার আছে, তাদের সাথে পরামর্শ করে আপনাকে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে। আপনি বরং কালকে আবার একবার আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কালকে আমি আবার একবার আসবো না। এই বলে সেখান থেকে বের হয়ে গেলাম। এখন বাড়িতে যেতে হবে। এখান থেকে গ্রামে যেতে হবে আমাকে হেঁটে, কারণ পকেটে কোনো টাকা নেই। এইভাবেই চললাম বাড়ির দিকে। আর মনে মনে ভাবতেছিলাম, যাক আল্লাহ মনে হয় এতদিন পর আমার দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছে। বেকার থাকা যে কতটা কষ্টকর সেটা শুধু একজন বেকারই জানে। তার চেয়ে বড় কথা হলো, গ্রামের লোকজন আত্মীয় স্বজন যেভাবে একজন বেকারকে নিয়ে সমালোচনা করে, মনে হয় তার চেয়ে বোঝা বড় আর দুনিয়াতে কিছুই নেই। মাঝে মাঝে তো মনে হয় যে বেকার থাকার চেয়ে মরে যায় ভালো। অনেকখানি হেঁটে আসার পর অবশেষে রঞ্জু কাকার দোকানের সামনে আসলাম। সেখানে এসে দেখি রঞ্জু কাকা দোকানের ভিতর, আর তার পাশে বসে আছে মিঠুন কাকা। এবার আমি আপনাদের একটু মিঠুন কাকাকে নিয়ে বলি। মিঠুন কাকা হলো সেই ব্যক্তি, তাকে নিয়ে যদি সমালোচনা করার প্রতিযোগিতা করা হয় সেই প্রথম হবে। কারণ সে শুধু সবার সমালোচনা নিয়েই ব্যস্ত থাকে, আর কাউক পাক বা না পাক সে আমাকে নিয়ে সমালোচনা করবেই। আর আমি এটাও নিশ্চিত যে এখানে আসার আগে রঞ্জু কাকার সাথে আমাকে নিয়ে সমালোচনা করেছে। কারণ ওই যে আমি যে বেকার, তারা আবার আমাকে একদমই সহ্য করতে পারে না আমি বেকার বলে। কি রে মিজান, তুই বলে আজকে চাকরির ইন্টারভিউ দিতে গেছিলি, তা চাকরি কি আজকে হলো নাকি আগের মতোই বাড়িতে বেকার হয়ে বসে থাকবি? হ্যাঁ কাকা, গেছিলাম একটু চাকরির ইন্টারভিউ দিতে। আজকের ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে। চাকরিটা কনফার্ম করে নাই এখনো, কালকে আবার যেতে বলছে। মনে হয় চাকরিটা হয়ে যেতে পারে বেশি সম্ভবত। তাহলে তো এটা খুশির কথা। যাক, এতদিন পর তাহলে তোর চাকরি হয়ে যাবে। বেকারত্বের অভিশাপ থেকে তুই মনে হয় মুক্তি পাবি। তাই যেন হয় কাকা, আর এই বেকারত্ব জীবন নিয়ে থাকতে ভাল লাগে না। দোয়া করো চাকরিটা যেন এবার হয়ে যায়। দোয়া তো আমি সবসময় তোর জন্য করি, যে যেন তোর যেন একটু ভালো চাকরি হয়ে যায়। এখন বল, কখন মিষ্টি খিলাবি? তোর মিষ্টির অপেক্ষায় কিন্তু থাকবো। চাকরিটা হলে না সেন তোমাদের মিষ্টি খিলাবো। চাকরিটা হলোই না তার আগে মিষ্টি চাইতেছো? যাও, চাকরি হলেই তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। বুঝলি মিজান, তোর চাকরি হয় না বলে কত মানুষ তোকে নিয়ে সমালোচনা করছে, কত কিছু কইছে। আমি কিছু কই নাই। আমি খালি কইছি জানি আঙ্গ মিজান একদিন চাকরি ঠিকই পাইবো, চাকরি ঠিকই হইব। এখন তো হইছে চাকরি তোর, আমি জানতাম তোর চাকরি ঠিকই একদিন হইব। তা তো আমি জানি কাকা, তুমি যে আমার জন্য কত দোয়া করো সেটা কি আমার জানা বাকি আছে নাকি? কেউ দোয়া করুক বা না করুক, তুমি তো ঠিকই দোয়া করবে। এটা কিন্তু ঠিকই কইছিস। এই এলাকার মধ্যে কেউ যদি তোকে দোয়া নাও করে, কিন্তু আমি কিন্তু ঠিকই দোয়া করি। আচ্ছা ঠিক আছে কাকা, আজকের মতো বাড়িতে যাই। কালকে আবার সকাল সকাল কোম্পানি তার একবার যেতে হবে, দেখি তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাড়িতে যা, কালকে আবার দেখা হবে। এদিকে বাড়িতে আসার পর রাতে যেন কিছুতেই ঘুম হইতেছিল না। কারণ কালকের চাকরিটা আসলে পাবো কি পাবো না সেটা চিন্তা করেই যেন সারা রাত কেটে যায়। একটু দু চোখের পাতা এক করতে পারিনি। অবশেষে আমি অফিসে গেলাম আমার চাকরির রেজাল্টটা জানতে। দেখি স্যার এক কোণে বসে আছে চুপচাপ করে। আমার থেকে খুব ভয় হইতেছিল, জানি না কি হবে। আর স্যার কিছু বলতেও ছিল না। আমি তখন নিজে একবারে স্যারকে প্রশ্ন করলাম, স্যার গতকালকে বলেছিলেন আজকে আসতে। ও, আজকে তো আমাকে আসতে বলছিলাম নাকি? তা কি জন্য জানি আসতে বলছিলাম, আমার তো মনে নাই, একটু বলবে? স্যারের কাছ থেকে এরকম উত্তর শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। তাহলে কি চাকরিটা, না না, যদি এমনই হতো তাহলে স্যার আজকে আসতে বলতো না। আমি আবার ভয়ে ভয়ে স্যারকে প্রশ্ন করলাম, স্যার কালকের ইন্টারভিউর রেজাল্ট দিবেন আজকে, সেই জন্যই আসতে বলছিলেন। ও, মনে পড়ে গেছে, আপনার নাম মিজান তাই তো? জি জি স্যার, আমার নামই মিজান। দেখুন মিজান সাহেব, আপনি খুবই জ্ঞানী গুণী মানুষ এবং ভালো মানুষ। আপনি ইন্টারভিউটা অনেক ভালোই দিছিলেন, এই জন্য আমি আপনাকে খুব ভালোই পছন্দ করেছিলাম। তাই তো আপনার বিষয় নিয়ে স্যারদের সাথে পরামর্শ করি। কিন্তু পরামর্শ করার পর যা বলেছিলেন স্যার, তার জন্য আমি নিজেই প্রস্তুত ছিলাম না। স্যারের কথা শুনে আজ যেন আমার ভয় ধীরে ধীরে আরো বাড়তে শুরু হলো। আমি কি বলবো কি করব কিছুই যেন বুঝতে পারতেছিলাম না। পরে স্যারকে ধীরে ধীরে বললাম,
স্যার, কি বলেছিলেন তারা? স্যারের মুখ থেকে তখন উত্তর আসে, দেখুন মিজান সাহেব, আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, কারণ আমি আপনার চাকরিটা কনফার্ম করতে পারিনি, কারণ তারা অন্যজনকে সিলেক্ট করেছে। স্যারের এরকম উত্তর শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে ভেঙে পড়লাম। এখন আমার কি হবে? চাকরি না হলে তো আমার কোনো উপায় নেই, তাহলে আমি চলবো কীভাবে? স্যারকে বলতে লাগলাম, স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন, চাকরিটা না হলে আমি পথে বসে যাব স্যার, খুব দরকার আমার, চাকরি না হলে আমি একদম মারাই যাব স্যার। দেখুন মিজান সাহেব, আমি জানি যে কারো চাকরির প্রয়োজন হয় বলে চাকরি নিতে আসে, আর আপনি খুব ভালো মানুষ, আপনি যেখানেই যাবেন আপনার চাকরি হয়ে যাবে। হয় না স্যার, এর আগেও অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কোথাও হয় না, সবাই শুধু একই কথা বলে। স্যার, এখানে যে কোনো একটা কাজ হলেই হবে, আমি সেটাই করব, তাও চাকরি হলেই হবে। দেখুন মিজান সাহেব, আমি আপনার জন্য শতভাগ চেষ্টা করছি, কিন্তু কাজ হয়নি, আর আমার মনে হয় এখন আপনার এখান থেকে যাওয়াই উচিত। স্যার নিতান্তই ভালো মানুষ, আর তার ব্যবহার দেখে মনেও হয়েছিল সে আমার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কি করার, ভাগ্যের নির্মম পরিহাস, যেখানে কারো হাত নেই। তাই তো আমি আর সেখানে কথাবার্তা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। আরও একবার চাকরি না পাবার ব্যর্থতা নিয়ে গ্রামে যেতে হইতেছে। জানি না এবার গ্রামের লোকদের কি বলে বুঝাবো। মাঝে মাঝে মনে হয় যে গ্রাম থেকে কোথাও হারিয়ে যায়। কিরে, সবাই তো বলাবলি করতেছে এই চাকরিটাও তোর বলা হয় নাই। আমরা জানতাম তুমি যাতে যাই বলো তোমার কোনদিন চাকরি হবে না রে বাপু। কি করবো কাকা, চাকরির উপর তো এখন আমার কোনো হাত নাই। এখন যদি চাকরি না হয় আমি কি করতে পারি? আমার তো মনে হয় যে আপনাদেরই আমার চেয়ে বেশি কষ্ট হয় আমার চাকরি না পাবার। কি বেয়াদব রে বাবা, আবার মুখে মুখে কথা বলে। এমনি কি তোর চাকরি হয় না? হ্যাঁ, এরকম বেয়াদব বলে তো তোকে কেউ চাকরি দিতে চায় না। উচিত কথা কইলে তো দোষ হইবই, আমি তো তা জানি, কারণ আমি যে বেকার, সেই জন্যই তো আমার উচিত কথার দাম নাই। যদি ল্যান্ড চাকরি থাকতো উচিত কথা কইলে ঠিকই বুঝতা। চাকরির বেলা কোনো খবর নাই, আর বড় বড় কথা না। আমি যদি তোর মতো হইতাম, চাকরি না পাইলে কবে গ্রাম থেকে বাইরে হয়ে যেতাম, আর গ্রামে আসতামই না। দূর, এত জ্ঞান জ্ঞানী ভালো লাগে না, থাকলাম না তোমাদের গ্রামে, যাও চলে গেলাম। যেদিন চাকরি পাবো সেদিন এই গ্রামে আসবো, তার আগে এই গ্রামে আর আসবো না, এই যে বলে গেলাম। যাও দেখুনি তোমার কিরকম মনে আছে। 2 দিন বাদে দেখুনি বাড়িতে এসে বসে হয়েছো, তুমি বলে যাবে পাখি। মিজান ভাই, সেই যে গ্রাম থেকে অভিমান করে চলে আইছেন, এখন পর্যন্ত তো গ্রামে গেলেন না, তো এখন একটু গ্রাম থেকে ঘুরে আসতে তো পারেন, ভালো তো চাকরিও পাইছেন। ভাই একদম মনের কথা বলছেন, আমারও কিছুদিন ধরে গ্রামে যেতে খুব ইচ্ছে করতেছে। যেতে তো মন চাইবে, সে যে অভিমান করে চলে আসেন, তারপরে তোর জানো নাই। তা যা বলছেন না রাফসান ভাই, সেই যে আইছে তারপর তোর যাওয়াই হয়নি। তাইলে কবে গ্রামে যাইতেছেন? ভাবতাছি অফিস থেকে ছুটি পেলেই যাবো এবার। তাইলে তো কোনো টেনশনই নাই, যান, ছুটির ব্যবস্থা আমিই করে দিতেছি। ইনি হলেন রাফসান ভাই, তার সাথে দেখা হয়েছিল আমার বাস স্টেশনে, এবং তার সাথে দেখা হবার পরে যেন আমি বেকারত্বের যে অভিশাপ থেকে মুক্তি পাই। এখন আবার আপনারা ভাবতেছেন যে আমি সেদিন আবার কি করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেলাম। এটা জানতে হলে তাহলে আমাদেরকে সেদিন ফিরে যেতে হবে। চলুন দেখে আসি সেদিন কি হয়েছিল তার সাথে আমার, আর পরিচয়টাই বা কেমন করে হলো তার সাথে। সেদিন গ্রাম থেকে অভিমান করে চলে আসার পর ভাবতেছিলাম কোথায় যাব বা কোথায় গিয়ে দাঁড়াবো। হাঁটতে হাঁটতে এক বাস স্টপে এসে পৌঁছালাম। সেখানে এসে দেখি এক ভদ্রলোক খবরের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে পড়তেছে। আমিও আমার মতো চুপচাপ যেন এক কোনায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখি ভদ্রলোকটি খবরের কাগজ হাতে রেখে আমাকে বলতেছে, বুঝলেন ভাই, সেই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কোনো বাস আসার কোনো নামগন্ধই দেখতে পাইতেছি না। ঠিক বলছেন ভাই, সেই কখন থেকে অপেক্ষা করতেছি, কিন্তু কোনো বাসের দেখা পাইতেছি না। আর এই এলাকাটা যেন কিরকম নীরব, কোনো মানুষের আওয়াজ বাওয়াজ নাই। ঠিক তার একটু পরে সেই লোকটি আবার আমাকে জিজ্ঞাসা করলো, ভাই সাহেবের নাম কি? লোকটিকে ভদ্র মনে হয়েছিল বলে আমার নামটা বললাম, যে আমার নাম মিজান। আর আপনার নাম কি? ভাই সাহেব, আমার নাম রাফসান। আর তা আপনি কোথায় যাইতেছেন? আসলে আমি কোথায় যাব তা আমি নিজেও জানি না, তাই এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না। ঠিক তার একটু পরে যেন ভাই আবার আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, কই যাবেন? কিছুই তো বললেন না, কোনো সমস্যা হয়েছে? আমি যেন তখনও চুপচাপ রইলাম। কি ব্যাপার ভাই, কোনো প্রশ্নের উত্তরও দিতেছেন না, কিছু বলতে আসেন না। আবার আপনাকে দেখে মনে হইতেছে অনেক চিন্তিত। কোনো কিছু হয়ে থাকলে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই।
ভদ্রলোকটি একের পর এক যেভাবে প্রশ্ন করতেছে আমি আসলে তখন কি উত্তর দেব খুঁজেই পাচ্ছিলাম না। আর এদিকে আমি যে গ্রাম থেকে অভিমান করে বের হয়ে এসেছি, তারপর কোথায় যাব কিছুই জানি না, তাই কিছুই বলতে পারছিলাম না। আমার এরকম চুপচাপ থাকা দেখে লোকটি আবারও আমাকে জিজ্ঞাসা করলো, ভাই সাহেব দেখুন, আপনাকে দেখে মনে হইতেছে অনেক চিন্তিত। আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, তাই আপনার মনে দুঃখের কথা বললে আপনার মনটা একটা হালকা হয়ে যাবে। বলেন, কোনো সমস্যা নাই। তখন আমি আর চুপচাপ থাকলাম না। তারপর বললাম, ভাই দেখুন, আমি হলাম বেকার, তাই আমার গ্রামের মানুষ আমাকে নিয়ে সবসময় সমালোচনা করে, তাই আমি গ্রামে আর থাকতে পারতেছি না বললে অভিমান করে চলে আসি। আর বলে এসেছি যেদিন আবার চাকরি পাবো সেদিন এই গ্রামে ফিরবো, তার আগে কখনোই ফিরবো না এই গ্রামে। আর বলেছিলেন কোথায় যাব, আসলে আমি নিজেও জানি না কোথায় যাব, ভাগ্য এখন যেখানে নিয়ে যায় সেখানেই চলে যাব। ভদ্রলোকটি আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে পরে বলতেছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কারণ আমিও বেকার ছিলাম এক সময়। তবে এখন একটা ছোটোখাটো অবশ্য চাকরি করি। চলুন আমার সাথে, আমার অনেক জানাশোনা লোক আছে, দেখি আপনার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বুঝলি রঞ্জু, মিজান এখান থেকে চলে যাওয়ার পর আমাদের গ্রামে আর কোনো বেকার থাকলো না। এখন গ্রামটা কত সুন্দর লাগতেছে, তাই না রে? ঠিকই কইছেন ভাই, মিজান চলে গেছে না তো ভালো হয়েছে। ও শুধু এসে আমার দোকানে বাকি খাইতো, টাকা দেওয়ার কোনো নাম গন্ধই ছিল না। ওদের মতো বেকার লোক গ্রামে থাকাচ্ছে না থাকাই ভালো, তাতে গ্রামটা একটু শান্তিতে থাকে, বুঝছো ভাই? বুঝছি ভাই, ওদের মতো লোক তো কুফা, ওরা যেখানে যাবে সেখানে গুফা লাগবে। এমনি কি ওর চাকরি হয় না, ও যে রাগ করে গেছে দেখেন গা, মানে পড়ে হচ্ছে, চাকরি না পাইয়া না খায়া মরতেছে। কথাটা কিন্তু একদম খাঁটি কথা। আমার তো মনে হয় না ও আর এই গ্রামে কোনদিন ফিরে আসতে পারবো। মিজান ভাই, খুশির খবর কিন্তু একটা আছে। ভাই এখন আবার কিসের সুখবর? আছে ভাই আছে, ব্যাগপত্র তাড়াতাড়ি গুছান, যেতে হবে। এখন আবার কই যাব? ছুটি তো পেয়ে গেছি, এখন চলেন আপনাদের গ্রাম থেকে ঘুরে আসি। ও ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই, আপনি আমার জন্য আর কত কি করবেন। তবে আগেই বলে রাখতেছি, আপনাকে ছাড়া কিন্তু আমি কিছুতেই যাব না। সেটা কি আমাকে বলতে হবে নাকি? আমি তো জানি যে আমাকে ছাড়া আপনি যাবেন না, তাই তো আপনার ছুটির সাথে আমার ছুটিটাও নিয়েছি। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি চলেন, ব্যাগপত্র গুছিয়ে যাই। ওহ, আপনার যেন তোয়ারিশ হইতেছে না মনে হয়। তারপর আমি আর রাফসান ভাই আমাদের বাসার সামনে থেকে বাসে উঠে পড়লাম। রাফসান ভাই এর আগে কখনো আমাদের গ্রামে যায়নি, আর আমি তো 2 বছর পরে যাচ্ছি। তখন বেকার ছিলাম, এখন একটা চাকরি অবশ্য হয়েছে। রাফসান ভাইকে বলেছি আমার চাকরির ব্যাপারে যেন সেখানে আগেই কিছু না বলে। আমার দৃঢ় বিশ্বাস রাফসান ভাই সেখানে গিয়ে কিছুই বলবে না, কারণ রাফসান ভাইয়ের উপর আমার এটুকু বিশ্বাস আছে। তবে আমাদের গ্রামের লোকদের উপর আমি বিশ্বাস করতে পারতেছি না, তারা মনে হয় এখনো বদলায়নি, তারা শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। গ্রামের ভিতর ঢোকার পর রঞ্জু কাকার মিঠুন কাকার সাথে আমার দেখা, কিন্তু তাদের সাথে দেখা হবার পর আমি যা ঘটেছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আরে আরে রে, এখানে আমি কাকে দেখতেছি? এ না আমাদের বেকার মিজান। তাই তো দেখতেছি, কে জানি বলছিল যে আমি চাকরি না পেলে এই গ্রামে কোনদিন আর আসবো না। মনে হয় চাকরি পায় না, এখন গ্রামে ঠিকই চলে আসছে। মানুষের চামড়ার মুখ তো কত কিছু কয়, কিন্তু সব কথাই কি আর ঠিক হয় নাকি? গ্রাম থেকে বাইরে যাওয়ার পর মানে কোনে গেছিল, সেখানেও চাকরি পায় নাই, পরে মানে চুরি করবানো ছিল আর ধরা পড়ছে। ধরা পড়ার পর মানে ওইখান থেকে বাই করে দিচ্ছে, সেজন্য আবার গ্রামে ফিরে আসছে। একদম ঠিক কথা বলছো, কোনো মানুষ চুরি করবে যায় ধরা পড়ছে আর এখন গ্রামে আইছে। আবার দেখতেছি ওর সাথে আর একজনও আছে। মিজান ভাই, এরা কিসের চুরি করা আবার ধরা পড়ার কথা বলতেছে? আসলে এরা কি বোঝাতে চাইতেছে? আচ্ছা ভাই, দাঁড়ান আমি ওদের একটু বুঝা বলতেছি। আচ্ছা কাকা, আপনারা গ্রামের ভিতরে আসতে না আসতে এগুলো কি শুরু করলেন আমার সাথে? কেন রে বাবা, আমরা আবার কি করলাম? আমরা যা সত্যি তাই তো বলতেছি, আমরা তো আর বেশি কিছু বলি নাই। যা করার তো তুই করতেছিস, তুই তো বলছিলি যে এই গ্রামে আর কোনদিন আসবি না চাকরি না হলে, তা আবার ফেরত আইলে কে লিগে? আরে থামুন, আপনারা জানেন কার নামে কি বলতেছেন? উনি এখন কে জানেন আপনারা? আর উনি এখন কি করতে পারে তার ধারণাও নেই আপনাদের কাছে। না জানি না মিজান কে, আর বা এখন কি হয়ে গেছে দেখি বলেন, কি হয়েছে এরকম? মিজান এখন বড় একটা কোম্পানির ম্যানেজার, ওর ক্ষমতা অনেক। ও এখন অনেক মানুষকে চাকরি দিতে পারে, যেমন চাকরিচ্যুতও করতে পারে তেমন। রাফসান ভাই, আপনাকে কিন্তু মানা করছিলাম যে আমি কিসের চাকরি করি সেটা বলতে এখানে।
ভাই আমাকে মাফ করে দেন, কিন্তু কি করার, এরা তো ছাড়লো না, তাই বলতেই হলো। সত্যি মিজান, তোর ভাগ্য খুব ভালো, ভালো একটা চাকরিও পাইছিস তুই। আর একটা কথা, আপনারা যেভাবে বেকারকে নিয়ে হাসি ঠাট্টা করেন, তামাশা করেন, কখনোই তা আর করবেন না। কারণ আজ যে বেকার, কালকে সে বেকার নাও থাকতে পারে, সেও তো একদিন না একদিন চাকরি পাবে, তাই না? তাই এরকম করা উচিত না। ঠিকই বলছো ভাতিজা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও, আমরা কখনো আর এরকম করবো না। মাফ করে দিব, একটি শর্ত আছে, যদি তুমি আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে সাবস্ক্রাইব এনে দিতে পারো তাহলে তোমাদের আমরা মাফ করে দিব। ভাই সাহেব আমাদের মাফ করে দেন, আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের সাপোর্ট পাই না, তাই দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।